নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস সেই সময়। আজ ষষ্ঠদশ পর্ব। চলুন শুরু করা যাক। এক সপ্তাহের মধ্যে দুই বিবাহের লগ্ন, সোমে গঙ্গানারায়ণের আর বৃহস্পতিতে সুহাসিনীর। বিধুশেখর অনেক ভাবনা চিন্তা করেই এমন দিন ফেলেছেন। দুটি বিবাহেরই সম্পূর্ণ তত্ত্বাবধান করতে হবে বিধুশেখরকেই, কেননা রামকমল সিংহ ইদানিং সংসার থেকে প্রায় পুরোপুরি বিযুক্ত হয়ে পড়েছেন। সন্ধ্যাকালীন ভোগাল্লাদ ছাড়া আর কোনো দিকেই মন নেই। বিধুশেখর অনেক চেষ্টা করেও বন্ধুকে ফেরাতে পারলেন না। কঠিন ভর্ৎসনা করলেও রামকমল মৃদু মৃদু হেসে বলেন, তুই তো আর এ রসে মজলি না বিধু, তুই এর মর্ম বুঝবি কি? কখনো মাঝ নদীতে স্রোতের মুখে গা ছেড়ে দিয়ে দেখেছিস কি আরাম? ব্যয় সংকোচের অবশ্য কোনো প্রশ্নই নেই। বিশিষ্ট নিমন্ত্রিতদের বাড়িতে পাঠানো হয়েছে দুখানি করে শাল, দুটি সোনা বাঁধানো লোহা, একজোড়া ঢাকাই কাপড় ও 2 শিশি গোলাপি আতর। সিংহবাড়ি ও মুখুজ্জে বাড়িতে সার বেঁধে বসে গেছে দর্জি ও খলিফাগণ। ভৃত্য ও দারবানেরা পাবে 2 প্রস্ত করে লাল বনাতের তকমা ও উর্দি। অধ্যক্ষ ভট্টাচার্যরা একবার এ বাড়ি একবার ও বাড়িতে গিয়ে ঘোঁট পাকাচ্ছে। নহবতের সানাই ও ঢুলি বাজনাদাররা মাত করে দিয়েছে পাড়া। ভিয়েনের ধোঁয়ায় আকাশে মেঘ জমে যাচ্ছে, বাতাস একেবারে ম। হাতে একটি সোনা বাঁধানো ছড়ি নিয়ে শক্ত রিজু চেহারার বিধুশেখর পরিদর্শন করছেন সব কিছু। তিনি যে কোথায় কখন উপস্থিত হবেন তার কোনো ঠিক নেই। রামকমল সিংহের ওপর কোনো দায়িত্ব না দিলেও তাকে বিধুশেখর অনুরোধ করেছেন যে উৎসবের কটি দিন তাকে থাকতে হবে বাড়িতে। কন্যাপক্ষের বাড়িতেও তাকে বেসামাল হলে চলবে না। গঙ্গানারায়ণকে বিবাহ বাসরে নিয়ে যাবার আগে কন্যাকর্তা যখন অনুমতি চাইতে আসবেন, তখন সে অনুমতি তো বিধুশেখর দেবেন না, রামকমল সিংহকেই দিতে হবে। আর একটি শর্ত, বিবাহ উপলক্ষে বাড়িতে বাই নাচের ব্যবস্থা না হয় হোক, কারণ সেটাই বড় মানুষদের প্রথা, কিন্তু কমলা সুন্দরীকে বাড়িতে আনা চলবে না। বাগবাজারের বসুবাড়ির কন্যা লীলাবতীকে বিবাহ করে নির্বিঘ্নে স্বগৃহে ফিরে এলেন গঙ্গানারায়ণ। লীলাবতীর বয়স এখন 8 বৎসর 5 মাস। লাল বেনারসি চেলি ও ফুলের মালার মধ্যে তাকে যেন আর চেনাই যায় না। মনে হয় একটি চলন্ত পুটুলি। দাস দাসী পাইক বরকন্দাজদের বিরাট মিছিল নিয়ে গঙ্গানারায়ণ থামল বাড়ির সিংহদ্বারের সামনে। সেখানে একটি বিশাল উনুনের ওপর এক কড়া দুধ ফুটছে। গঙ্গানারায়ণের জননী বিম্ববতী আত্মীয় আশ্রিত মহিলাদের দ্বারা পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন সেখানে। গঙ্গানারায়ণ বিম্ববতীর চরণ ছুঁয়ে প্রণাম করল। সেই দেখা দেখি লীলাবতীও ঢিপ করে মাথা ঠেকালো তার পায়ের ওপর। প্রথা অনুযায়ী বিম্ববতী পুত্রকে প্রশ্ন করলেন, এ কাকে এনেছিস রে গঙ্গা? গঙ্গানারায়ণ লজ্জারুণ মুখখানি নিচু করে বলল, মা, তোমার জন্য দাসী এনেছি। অমনি সমবেত মহিলারা উলু দিয়ে উঠলেন। ফচকে ছোড়ারা হাততালি দিল, আর ঢাক ঢোলের শব্দে কর্ণপটহ ছিঁড়ে যাবার উপক্রম হল। এবার বিম্ববতী দুধের কড়াইয়ের দিকে ইঙ্গিত করে নববধূকে জিজ্ঞেস করলেন, মা, কি দেখছ? পিত্রালয় থেকে সহস্রবার শিখিয়ে দেওয়া সত্ত্বেও এর উত্তর ভুলে গেছে লীলাবতী, অথবা লজ্জায় তার মুখ খুলছে না। চতুর্দিকের নানা শব্দে কান পাতা দায়। বিম্ববতী আবার বললেন প্রশ্নটি। 8.5 বৎসরের মেয়েটির মাথা নুইতে নুইতে যেন মাটির সঙ্গে ঠেকে যাবে। তখন একজন ইয়স্ত্রী এগিয়ে এসে লীলাবতীর পাশে দাঁড়িয়ে হাত দিয়ে তার মুখটি তুলে ধরে বললেন, বল মা বল, আমার সংসার উতলে পড়ছে দেখছি। 2-3 বারের চেষ্টায় লীলাবতী কোনো ক্রমে মুনিয়া পাখির মতো সরু গলায় কথাগুলি উচ্চারণ করতেই
আবার উলু উল্লাসধ্বনি আর বাদ্যরবে ছেয়ে গেল অঙ্গন। বিম্ববতী পুত্রবধূকে কোলে টেনে নিলেন। গাঁটছড়া খুলে এতক্ষণ পরে মুক্ত হলো গঙ্গানারায়ণ। ভৃত্যরা জল ঢেলে দিতে এলো। নাগরা খুলে পা ধুয়ে বাড়ির মধ্যে চলে এসে সে হাঁপ ছেড়ে বাঁচল। ওহ, বিবাহ না যেন এক কঠিন পরীক্ষা। কয়েকদিন ধরে নানা রকম আচার অনুষ্ঠানে সে ক্লান্ত হয়ে পড়েছিল। বাগবাজারের শ্বশুরালয়ে তো তাকে সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়েছে। নানা রকম রঙ্গরসিকতায় তাকে নাস্তানাবুদ করার জন্য সকলের কি চেষ্টা। বাসর ঘরে তো এক কাণ্ডই হয়েছিল। সেখানে গঙ্গানারায়ণের বন্ধুদের প্রবেশ অধিকার ছিল না। শুধু যত রাজ্যের অচেনা মহিলা সেখানে উপস্থিত। বন্ধুদের ছেড়ে আরো অসহায় বোধ করছিল গঙ্গানারায়ণ। একটি রত্নখচিত সিংহাসনে আসীন সে একমাত্র পুরুষ। নববধূ পাশে নেই। প্রায় 200 জন নারী তাকিয়ে আছেন তার দিকে। হঠাৎ এক যুবতী তার সামনে এসে থুতনিতে হাত দিয়ে প্রশ্ন করেছিল, এই যে আমাদের কলেজে পড়া বরমশাই, তোমার বউটি গেল কোথায়? আমাদের মধ্যে কোনটি তোমার বউ খুঁজে বার করো তো। গঙ্গানারায়ণ ঘর্মাক্ত হয়ে উঠেছিল। এ যে বড় কঠিন প্রশ্ন। নানান বয়সী স্ত্রীলোক সেখানে উপস্থিত। তাদের মধ্যে কোনটি তার পত্নী তা খুঁজে বার করা সত্যি খুব দুষ্কর। শুভদৃষ্টির সময় একবার মাত্র সে লীলাবতীকে দেখেছে, তাও ভালো করে দেখার সুযোগ পায়নি, কিংবা সে চেষ্টাও করেনি। সে এদের মধ্যে কোনজন সে? বিবাহ উৎসবে নারীরা জমকালো সাজ পোশাক করে আসে, অনেককেই এ কারণে একরকম দেখায়। গঙ্গানারায়ণ উদ্ভ্রান্তের মতো সকলের মুখের দিকে তাকাচ্ছিল। বাসর কক্ষে অন্যান্য নারীদের প্রগল্ভা হতে কোনো বাধা নেই। কারুর দিকে চোখ পড়তেই সে হেসে ওঠে, কেউ বা ভ্রুভঙ্গি করে, কেউ বা এগিয়ে এসে বলে, ও আমায় বুঝি মনে ধরেছে? আহা, সে কথা আগে বলতে হয়। গঙ্গানারায়ণকে ওরা কিছুতেই নিরুত্তর থাকতে দেবে না। সে যতই দিশাহারা হয় ততই নারীরা অধিক কৌতুক পেয়ে কেউ তাকে ঠোনা মারে, কেউ বা কান মুলে দেয়। কেউ বলে, ও মা, বিয়ে করতে এসে বউ হারিয়ে ফেললে, কাল মা এর কাছে মুখ দেখাবে কি করে? কেউ বলে, ভুল বাড়িতে এসো নাকি গো, শেষকালে কি গোসাই পাড়ার বর এলো আমাদের গো কায়েদ বাড়িতে, টোপর খুলে মুখ নুকলো কালো হাড়িতে। আর অমনি শত শত কাচের বাসন ভাঙার মতো হাসির শব্দে ঘর ভরে যায়। এক এক সময় অতি নিরীহ ব্যক্তিও যেমন হঠাৎ খুন করে বসে, সেই রকমই অত্যন্ত লাজুক গঙ্গানারায়ণও একসময় মরিয়া হয়ে তুখর হয়ে উঠল। নানা রত্নালঙ্কারে সজ্জিতা 16-17 বৎসরের এক সুন্দরী বিবাহিতা যুবতী, যে মাঝে মাঝেই এসে গঙ্গানারায়ণের কান মুলে দিয়ে যাচ্ছিল। গঙ্গানারায়ণ হঠাৎ খপ করে তার হাত চেপে ধরে বলল, এই তো পেয়েছি, এই তো আমার বউ। অমনি সারা কক্ষে আবার হাসির হুল্লোড়। সেই যুবতীটি ত্রস্তে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতেই গঙ্গানারায়ণ বলল, আর হারাচ্ছি না, একবার পেয়ে গেছি, আর ছাড়ব না। কৌতুকের বন্যায় সেই যুবতীটি শেষ পর্যন্ত কাঁদো কাঁদো হয়ে উঠল। গঙ্গানারায়ণ জোর করে তার হাত চেপে ধরে আছে। দূর থেকে একজন বলল, ও গো নতুন বর, আমাদের ওই কনকলতার স্বামী কিন্তু কুস্তি করে, এখনই এসে তোমার ঠ্যাঙাবে, ওকে ছাড়ো। গঙ্গানারায়ণ চোখ পাকিয়ে বলেছিল, না। তখন আড়াল থেকে বার করে দেওয়া হয়েছিল লীলাবতীকে। একজন তাকে সামনে এনে এগিয়ে দিতে দিতে বলেছিল, দেখিস লো, সাবধান, তোর বর তো এখনই ছতিন আনতে চায়। আজ বাড়ি ফেরার পর গঙ্গানারায়ণের ছুটি। আজ আর তার করণীয় কিছু নেই। এই রাতকে বলে কাল রাত্রি। এখন সন্ধে থেকে কাল প্রভাত পর্যন্ত নববধূর মুখ দেখা তার নিষেধ। এখন অন্দরমহলে মহিলারা নববধূকে নিয়ে মেতে থাকবে। ক্লান্তি আপনোদনের জন্য কর্তাবাবুরা এখন সুরাপানের আসরে বসে বাই নাচ দেখবেন। ঢাকি, ঢুলি, বাজনাদাররা ধেনু ওড়াবে।
আর ভট্টাচার্যের দল আর চাকর বাকররা লুচি মন্ডা নিয়ে কারাকারি করবে। সেই এক কড়াই গরম দুধে মাটির ভাঁড় ডুবিয়ে ডুবিয়ে ইতিমধ্যেই কয়েকজন শেষ করে দিয়েছে। বরবেশ ছেড়ে একটা সাদা কামিজের ওপর একখানা কাশ্মীরি শাল চড়িয়ে গঙ্গানারায়ণ আবার নেমে এলো নিচে। ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, তবু বেশ শীত শীত ভাব। গঙ্গানারায়ণ তার সহপাঠী বন্ধুদের এই সময় আসতে বলেছিল। কর্তারা বাগানে বসেছেন, তাই বৈঠকখানা ঘরটি এখন খালি। গঙ্গানারায়ণ সেখানেই বন্ধুদের নিয়ে এলো। গৌরদাস, ভূদেব, রাজনারায়ণ, গিরিশ, বঙ্কু, বেনি প্রভৃতি অনেকেই উপস্থিত। গতকালের বিবাহ বাসরের নানান ঘটনার উল্লেখ করে ওরা খুব আমোদ করতে লাগলো। গঙ্গানারায়ণ সুরাপান করে না, সেই জন্য বন্ধুদের জন্য সে সুরার কোনো বন্দোবস্ত করেনি। কিন্তু রাজনারায়ণ ছটফট করছে। ইদানিং রাজনারায়ণ প্রায় মধুরী মতো অতি সুরাপায়ী হয়ে উঠেছে। সে আগেই খানিকটা পান করে এসেছে, তাই বারবার বলছে, গেলাস কোথায়, ব্র্যান্ডি কোথায়, শুধু মুখে কি গপ্প হয়, তোরাও যেমন। এই গঙ্গা, তোর বাপের ভাঁড়ার থেকে 2-5 বোতল ব্র্যান্ডি নিয়ে আয় না। কথা ঘোরাবার জন্য গঙ্গানারায়ণ প্রশ্ন করল, হ্যাঁ রে, মধু কোথায় রে? সে এলো না, সে কালও আসেনি। রাজনারায়ণ ঠোঁট উল্টে বলল, মধু গোল্লায় গেছে। কেন বাবা, মধু আসেনি বলে কি আমাদের ব্র্যান্ডি দেওয়া হবে না? গঙ্গানারায়ণ অন্যদের দিকে ফিরে ঈষৎ দুঃখিত স্বরে বলল, মধুকে এত করে আমি বলেছিলাম, তবু সে এলো না। বেনি বলল, মধুর কথা এখন নাই বা শুনলি, শুভ কাজের মধ্যে আবার অশুভ জিনিস টেনে আনা কেন? গঙ্গানারায়ণ ক্ষুব্ধ হল। নানা রকম বয়াটেপনা করলেও দুরন্ত স্বভাবের মধুকে সে ভালোবাসে। মধু যে কবি, সে বায়রন মিল্টনের সমগোত্রীয়, সেই জন্য অনেক কিছুই তাকে মানায়। বেনি মধুকে পছন্দ করে না, সব সময় টক্কর লড়তে চায়, তা গঙ্গানারায়ণ জানে। মধুর নাম উঠতেই অন্যরা যেন একটু গম্ভীর হয়ে গেছে মনে হলো। আবার নতুন কি কাণ্ড করেছে মধু? একমাত্র গৌরদাসকে প্রশ্ন করলেই ঠিক জানা যাবে। গৌরদাস মধুর প্রাণের দোসর এবং সে অযথা মিথ্যা ভাষণ করে না। গৌর, মধুর কি হয়েছে রে? গৌরের ফর্সা মুখখানিতে ম্লান ছায়া, সে অন্যমনস্ক। খুব আস্তে আস্তে থেমে থেমে সে বলল, তোকে কাল ইচ্ছে করে খবরটা দিইনি গঙ্গা। মধু বাড়ি থেকে পালিয়েছে। মধু খ্রিস্টান হবার জন্য পাদ্রীদের কাছে গিয়ে লুকিয়েছে। রাজনারায়ণ জড়িত কণ্ঠে বলল, যে সে পাদ্রী নয় বাবা, একেবারে লাট পাদ্রী, লর্ড বিশপ যাকে বলে। তিনি আবার মধুকে ফোর্ট উইলিয়ামের মধ্যে ঠুসে রেখেছেন। আর কেল্লার কর্তা ব্রিগেডিয়ার পৌনি তিনি নিজে পাহারা দিচ্ছেন মধুকে। এবার মধু গেল, তাকে আর পাবি না কোনোদিন। গঙ্গানারায়ণ বলল, কেল্লার মধ্যে বলিস কি? পঙ্কু বলল, মধুর বাবা লাঠিয়াল পাইক আনিয়েছেন যে, পুলিশের হাত থেকে মধুকে তিনি কেড়ে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু কেল্লার গোড়াদের সঙ্গে তো আর তিনি লড়াই করে দিতে পারবেন না। স্বয়ং সেনাপতির তাঁবে রয়েছে সে। মধু নিজেই এই ফন্দি এঁটে বাপের ওপর এক হাত নিয়েছে। মধুকে জোর করে সেখানে ধরে রাখেনি তো? ভূদেব গভীর স্বরে বলল, না, আমি আর গৌর দেখা করতে গেছিলাম মধুর সঙ্গে। তারপর? আমার সঙ্গে অবশ্য সে দেখা করে নাই। সে নিজেই অনিচ্ছা প্রকাশ করেছিল না পাদ্রীরাই আমাদের ভাগিয়ে দিল তা জানি না। পরে গৌর একবার একা গেছিল, ওর সঙ্গে দেখা করেছে। গঙ্গানারায়ণ গৌরের দিকে তাকালো। গৌর নিশ্চয়ই মধুর সমস্ত গোপন কথা জানে। মধু গৌরের সঙ্গে দেখা করবে না এ কখনো হতেই পারে না। ভূদেব সঙ্গে গিয়েছিল বলেই বোধ হয় মধু আগের দিন ইচ্ছে করে ওদের সঙ্গে দেখা করেনি।
গোঁড়া নীতিবাগীশ ভূদেবকে বন্ধুরা অনেকেই ডরায়। গৌর বলল, আমার সঙ্গে দেখা হয়েছে বটে, কিন্তু আমাকে সে বিশেষ কথা বলতেই দেয়নি। নিজেই উচ্ছ্বাসেই সে ডগমগ। আমি একবার শুধু কইলাম, মধু, তুই বাপ মায়ের মনে এমন দুঃখ দিতে পারলি? তোর মা যে মূর্ছিতা হয়ে রয়েছেন, অন্ন জল ত্যাগ করেছেন। তাতে মধু আমার ওষ্ঠে আঙুল দিয়ে বলল, চুপ চুপ, ও সব কথা কোষ না এখন। আমার মন এখন পরম পিতার পায়ে আশ্রয় নেবার জন্য ব্যাকুল হয়ে আছে। এই উপলক্ষে আমি একটা হিম রচেছি, সেটা বরং তোকে শোনাই। তোকে না শোনানো পর্যন্ত আমার তৃপ্তি নেই, ভাই। তারপর মধু যে পদ্যটা পড়ে শোনালো, মধুর লেখা অত খারাপ ইংরেজি পদ্য আমি কখনো পড়িনি বা শুনিনি। সে একেবারে ভক্তিতে জ্যাব জ্যাবে, আর আমাদের ধর্ম যে কত খারাপ সেই কথা। গঙ্গানারায়ণ বলল, কিন্তু মধুর মুখে এমন খ্রিস্ট ভক্তির কথা তো আগে কখনো শুনিনি। বরং থিওডোর পার্কারের বই পড়ার পর তার মধ্যে একটু নাস্তিক ভাবই দেখেছিলাম। বেনি বলল, আরে মধু কেরেস্তান হচ্ছে, ওর কি আর শুধু ভক্তিতে? এর মধ্যে অন্য কোনো মতলব আছে। ও তো এক পা বিলেতের দিকে বাড়িয়েই ছিল, এবার পাদ্রীরা ওকে বিলেত পাঠাবে। গঙ্গানারায়ণ বলল, মধুকে বাড়ি থেকে পালাবার এই বুদ্ধি দিল কি? কৃষ্ণমোহন বাড়ুজ্যেই নিশ্চয়ই ওর কানে মন্তর দিয়েছেন। পঙ্কু বলল, এই ক্যাটিকেষ্টর জ্বালায় আর পারা গেল না। নিজে তো জাত খুইয়েছেই, আবার কচি কচি ছেলেদের ধরে ধরে কেরেস্তান করাচ্ছে। সাহেবদের পা চাটা নচ্ছার কোথাকার। ভূদেব বলল, শুধু শুধু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের দোষ দিও না। তিনি নিজ বিশ্বাস লয়ে আছেন। মধুর বাবা তেনাকে চেপে ধরায় তিনি তো সাফ বলে দিয়েছেন, আপনার পুত্র তো দুধের বাছাটি নয়, রীতিমতন লেখাপড়া শিখে সাবালক হয়েছে। তার কি নিজের কোনো বুদ্ধিভাষ্য নাই? আপনার ক্ষমতা তাকে তাকে ঠেকান। আমার কি মনে হয় জানো, মধুদের পাড়ায় যে নবীন মিত্তির বলে একটা ছোঁড়া আছে না, সেই ছোঁড়াই মধুকে ফুসলেছে। ছোঁড়া তো অনেক আগেই খ্রিস্টান হয়েছে। আমি অনেকবার শুনেছি সেই ছোঁড়া মধুকে বলছে খ্রিস্টান হলেই বিলেত যেতে পারবে। রাজনারায়ণ বলল, আরে না, ওসব কিছু না। মধু খ্রিস্টান হয়েছে হিঁদু বিয়ে করবে না বলে। হিঁদুর মেয়েগুলো লেখাপড়া শেখে না, তেমন মেয়েকে মধু কিছুতেই বউ করবে না। ওর বাপ জোর করে বিয়ে দিতে গেছিল, তাই মধু পাখি হয়ে ফুরুত করে উড়ে গেল। গঙ্গানারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলল। এইখানেই মধুর জয়। সে নিজে তো কিছুতেই পারল না। এই বিবাহে তার তীব্র অসম্মতি ছিল, তবু তো মেনে নিতে হলো তাকে। বিবাহ অনুষ্ঠানে সে বিন্দুমাত্র পুলক বোধ করেনি, বরং মনের মধ্যে বিরক্তি স্তূপীকৃত হয়েছে। নববধূর দিকে তার পূর্ণ দৃষ্টি মেলে চাইতেও ইচ্ছে করে না। বন্ধুরা চলে যাবার পর রাত্রে একা শুয়ে শুয়ে গঙ্গানারায়ণ অনেকক্ষণ মধুর কথা চিন্তা করল। তাহলে কি আর কোনোদিন মধুর সঙ্গে দেখা হবে না? খ্রিস্টান হবার পর কি মধু এ শহরে টিকতে পারবে? তার দোর্দণ্ড প্রতাপ পিতা সহ্য করতে পারবেন এই অপমান? এক সময় গঙ্গানারায়ণ টের পেল তার অনিচ্ছা সত্ত্বেও সে অনেকক্ষণ ধরেই তার স্ত্রী লীলাবতীর কথাও ভাবছে। হঠাৎ গঙ্গানারায়ণের শয্যার ওপরে উঠে বসল। না, সে অন্যায় করছিল। মধুর সঙ্গে তার তুলনা হয় না। মধু মধুই। গঙ্গানারায়ণ কোনোদিন মধুর মতন হবে না। নিজ অভিলাষ সিদ্ধির জন্য গঙ্গানারায়ণ কখনো ধর্মত্যাগ করতে পারবে না। মা এবং পিতার মনে সে দুঃখও দিতে পারবে না। বিবাহ যখন করেছেই, তখন তার স্ত্রীর প্রতি বিরূপতা পোষণ করা অন্যায়। ধর্ম সাক্ষী করে সে একটি সরলা বালিকাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বরণ করেছে।
এবং সর্বপ্রকারে বালিকাকে খুশি করার চেষ্টায় তার যত্নবান হওয়া উচিত। সে কোনোদিন লীলাবতীর প্রতি অনাগ্রহ বা অনাদর দেখাবে না। বৃহস্পতিবার বিধুশেখরের গৃহে সুহাসিনীর বিবাহ অনুষ্ঠানে গঙ্গানারায়ণের ওপর অতিথিদের সাদর সম্ভাষণের ভার পড়েছে। নিজ বিবাহের দিনের অভ্যাগতদের সকলকে ঠিক মতন দেখার সুযোগ হয়নি তার। আজ সে স্বয়ং দ্বারের কাছে দণ্ডায়মান। বিধুশেখরের পুত্র নেই, গঙ্গানারায়ণই তার পুত্রবৎ। একে একে উপস্থিত হতে লাগলেন শহরের অভিজাত ও বিশিষ্ট ব্যক্তিরা। বহু রকম শকটের ভিড়ে পথ একেবারে পরিপূর্ণ। সরকারি সিপাহীরা মহামান্য ব্যক্তিদের অশ্বযানের পথ পরিষ্কার করে দেবার চেষ্টায় হিমশিম খেয়ে যাচ্ছে। বিধুশেখর এ শহরের বিশেষ প্রতিপত্তিশালী আইনজীবী। তার সঙ্গে দেশের সকল বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় আছে। এলেন বর্ধমান অধিপতি তেজেশচন্দ্রের দত্তক পুত্র মহাতাচাঁদ বাহাদুর। তারপরেই এলেন রাজা নরসিংহচন্দ্র রায় বাহাদুর। ইনি পোস্তার সুবিখ্যাত রাজা সুখময় রায়ের কনিষ্ঠ পুত্র। সপারিষদ এসে উপস্থিত হলেন শোভাবাজারের রাজা, বর্তমান হিন্দু সমাজের শিরোমণি রাধাকান্ত দেব। একটু পরেই এলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার ভ্রাতাগণ। এত রাজা রাজরাদের মধ্যে দেবেন্দ্রনাথের পোশাকই সবচেয়ে অনাড়ম্বর। যদিও একটি সাদা শাল জড়ানো থাকায় তার গৌরবর্ণ আরও বেশি গৌর দেখাচ্ছে। তার ঠিক পরেই এলেন বেঙ্গল ব্যাংকের দেওয়ান এবং বিশিষ্ট শিক্ষাবিদ রামকমল সেন। তিনি সঙ্গে তার 5 বছরের দৌহিত্র কেশবকে নিয়ে এসেছেন। পিতৃবন্ধু রামকমল সেনকে দেখে দেবেন্দ্রনাথ ক্ষণিক দাঁড়িয়ে 2-4টি কুশল প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং শিশু কেশবের থুতনি ছুঁয়ে আদর জানালেন একটু। তখনই ভূকৈলাসের রাজা সত্যশরণ ঘোষাল এসে পড়ায় ওরা কথা বলতে বলতে চলে গেলেন ভিতরে। একসঙ্গে দল বেঁধে এলেন রামগোপাল ঘোষ, রসিকৃষ্ণ মল্লিক, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, তারাচাঁদ চক্রবর্তী। এরা এক সময়ে ছিলেন ইয়ং বেঙ্গল নামে কথিত ডিরোজিও শিষ্য বিদ্রোহী যুবাবৃন্দ। এখন পরিণত বয়সে সংসারী হয়ে বিশিষ্ট ভদ্র ব্যক্তি হয়েছেন। বিধুশেখর তাহার কনিষ্ঠা কন্যার জন্য জামাতাকে ধনী পরিবার থেকে আনেননি। পাত্রটি দরিদ্র হলেও সংস্কৃত কলেজের উজ্জ্বল ছাত্র ছিল। এখন আইন অধ্যয়ন করে জজ পণ্ডিত হবার অপেক্ষায় আছে। বরের নাম দুর্গাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে এসেছে তার সহপাঠী ও আত্মীয়দের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার, মহেশচন্দ্র শাস্ত্রী, রামনারায়ণ তর্করত্ন, দ্বারকানাথ বিদ্যাভূষণ। গঙ্গানারায়ণের নিজের বন্ধুরা এলো কিঞ্চিত দেরি করে। গণ্যমান্য অতিথিদের আপ্যায়ন করার কাজে ব্যাপৃত থাকলেও সে তার বন্ধুদের সাক্ষাৎ পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল। ওরা এসে উপস্থিত হতেই গঙ্গানারায়ণ দ্বারের কাছ থেকে একটু সরে এসে ব্যগ্রভাবে প্রশ্ন করল, খবর বল, খবর কি হয়ে গেছে? গৌর বিষণ্ণভাবে মাথা নেড়ে জানালো, হ্যাঁ। তুই গিয়েছিলিস? হ্যাঁ, কিন্তু কথা কিছু হলো না। এক ঝলক শুধু চোখের দেখা দেখেছি। ভূদেব বলল, কোনো ক্রমে কাছে ঘেঁষবার তো উপায় রাখে নাই। মিশন রোড ওল্ড মিশন চার্জ তো সশস্ত্র সৈনিক দিয়ে একেবারে ঘিরে রেখেছিল। এত সেপাই শাস্ত্রী নিয়ে ধর্মান্তর গ্রহণের ব্যাপার আগে কেউ বাপের জন্মে দেখেছে? ইংরেজের যেটুক চক্ষু লজ্জা ছিল তাও আর নাই। এদেশে আর কেউ হিন্দু থাকবে না, দেশটা ম্লেচ্ছে ভরে যাবে। মধুকে কেমন দেখলি? দেখলুম আর কোথায়, কেল্লা থেকে ঢাকা গাড়ি করে বাগা বাগা সাহেবরা মধুকে সঙ্গে করে নিয়ে এলো। কেউ যেন ডিউক বা লার্ডের বিবি, পাছে কেউ কেড়ে নেয়, তাই এত সাবধানতা। আর কোনো নেটিভকে ওরা আগে কখনো আদর দেখিয়ে কোলে বসিয়ে আনেনি। গাড়ি থেকে নেমে গির্জায় ঢোকার সময় আমরা মধুকে দূর থেকে দেখলুম এক ঝলক। মধু অবশ্য একবারও ফিরেও তাকায়নি। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। সব সাহেব মেম গিজগিজ করছে, শুধু 2জন নেটিভ রইল ভেতরে, এক মধু আর আমাদের কালো মানিক কেষ্টমোহন।
সেই তো রাজসাক্ষী হয়েছে গো। ওই যে দেখছিস, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ীরা দাঁড়িয়ে আছে, ওদেরই তো বন্ধু ওই ক্যাটিকেষ্ট। ওরা বন্ধুকে সামলাতে পারে না, নইলে আমরাই ওকে একদিন দেব দুঘা। ভিতর থেকে ডাক আসায় গঙ্গানারায়ণকে চলে যেতে হলো তখন। তারপর আর ঘন্টা দুয়েক সে ফুরসত পেল না। এক সময় অতিথিরা যখন আহারে বসেছে, বিবাহ বাসরে সম্প্রদানের মন্ত্র উচ্চারণ শুরু হয়ে গেছে, তখন হঠাৎ গঙ্গানারায়ণের একটা কথা মনে পড়ল। সারা দিনে সে এবাড়ির সমস্ত মহল চষে বেরিয়েছে বেশ কয়েকবার, কিন্তু একবারও তো বিন্দুবাসিনীকে দেখেনি। এত উৎসবের মধ্যে বিন্দুবাসিনী কোথায়? কথাটা মনে পড়া মাত্র গঙ্গানারায়ণের হৃদয় কম্পিত হতে লাগল। এ জগতে যেন সে এক চরম ঘৃণ্য অপরাধী। শুধু আজ কেন, সপ্তাহব্যাপী দুই বাড়িতে যে এত সমারোহ, তার মধ্যে কোনো এক সময়েও তো বিন্দুবাসিনীর দেখা মেলেনি। এবং এ কথা একবারের জন্যও গঙ্গানারায়ণের মনে আসেনি পর্যন্ত। গত কয়েক মাস ধরেই সে বিন্দুবাসিনীর কথা কখনো নিজ চিন্তায় স্থান দেয়নি। বিন্দুবাসিনী তার বাল্য সখী, তাকে সে বিস্মৃত হয়েছে। নহবতখানায় সানাইয়ের স্বরও গঙ্গানারায়ণের কাছে নিরানন্দ মনে হল। চতুর্দিকে এত মানুষ, অথচ একজনের অভাবেই মনে হলো সব কিছু শূন্য। সারা বাড়ি আর একবার তন্ন তন্ন করে খুঁজে গঙ্গানারায়ণ ত্রিতলে পূজার কক্ষের সামনে এসে দাঁড়াল। আর সব জায়গায় এত আলো, এত রঙের বাহার, কিন্তু এখানে শুধু একটি রেড়ির তেলের বাতি জ্বলছে। সেই ম্লান আলোয় চতুর্দিকে ছড়ানো অজস্র বাসি ফুলের মধ্যে বসে আছে সদ্য কৈশোর উত্তীর্ণা এক যুবতী। সে আজ প্রকৃতই একা, কেননা এ কক্ষে আজ জনার্দন মূর্তিও নেই। পারিবারিক প্রথা অনুযায়ী সেই মূর্তিকে প্রতিষ্ঠিত করা হয়েছে বিবাহ বাসরে। গঙ্গানারায়ণের মনে হল বিন্দুবাসিনী যেন এক তপকৃষ্টা ব্রতচারিণী। পিঠের ওপর খোলা চুল, তার শ্বেত বসনও যেন রেড়ির তেলের আলোয় গেরুয়া মতন দেখায়। বিন্দুবাসিনীর চক্ষু দুটি মুদিত। সেই অবস্থায় বসে থেকে সে যেন একটু একটু দুলছে। বিন্দু? বিন্দুবাসিনী চমকাল না, ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো। স্নিগ্ধ হাস্যের সঙ্গে বলল, কে? গঙ্গা? তুই কেমন বউ আনলি? একদিন তোর বউ দেখতে যাব। অভিমান মিশ্রিত গলায় গঙ্গানারায়ণ বলল, তুই কেন আমার বিবাহে যাসনি? আমি নিজে এসে তোকে নেমন্তন্ন করিনি বলে? সে না হয় বুঝলুম, কিন্তু আজ সুহাসিনীর বিয়ে, তুই সেজে গুজে আহ্লাদ না করে এখানে এমন করে বসে রয়েছিস কেন? তোর বড় দেমাক, তাই না? সেই রকম হাসি মুখেই ছদ্ম ভর্ৎসনা করে বিন্দুবাসিনী বলল, যা, অমন কথা বলতে আছে? তুই কোনো ছেলে মানুষ রয়ে গেলি। আমি কাঁচা বয়সের রাঁড়, কোনো শুভ কাজের সময় আমার মুখ দেখতে নেই, তুই জানিস না? গঙ্গানারায়ণ কয়েক মুহূর্তের জন্য প্রস্তর মূর্তির মতো স্থির হয়ে রইল। কি উত্তর দেবে সে জানে না। পরক্ষণেই যেন এক প্রবল জোয়ার এসে প্লাবিত হয়ে গেল সহসা, আর সবকিছুই মিথ্যা বলে বোধ হল। চোখের সম্মুখে এ কাকে দেখছে সে? এ যে বিন্দু, তার শৈশব কৈশোরের সমস্ত স্বপ্নের সঙ্গী। একে ঘিরেই তো সে এক স্বর্গ রচনা করতে পারত। তার বদলে কোন মহত্তর ভুলে সে জড়িয়ে পড়ল? বিন্দুকে বাদ দিয়ে তার জীবন শূন্য, ব্যর্থ হয়ে যাবে। ব্রাহ্মণবাড়ির পূজার কক্ষে গঙ্গানারায়ণ প্রবেশ করে না, কিন্তু আজ এ ঘরে দেবতা নেই। গঙ্গানারায়ণ দ্রুত সেখানে ঢুকে সবলে বিন্দুকে আঁকড়ে ধরে আবেগমথিত কণ্ঠে বলল, বিন্দু, বিন্দু, তুই আমার। এতকাল বুঝিনি তোকে ছেড়ে আমি কিছুতেই সুখ পাব না। বিন্দু গঙ্গানারায়ণকে মৃদু অথচ কঠিনভাবে ঠেলে দিয়ে বলল, ছি গঙ্গা,
এসব কথা উচ্চারণ করতে নেই। আমি তোর কেউ না, তুই সুখে থাক, তাহলেই আমি সুখী হব। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময় ষষ্ঠ 10 পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। কমেন্টে সকলের মতামত জানাবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি আপনাদের পাঠ করে শোনাই কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা। যদি আপনাদের সেরকম লেখা শুনতে ভালো লাগে তাহলে একবার চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেখানেও কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না যেন। আপনাদের মতামত আমার কাছে সবসময় মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।